প্রথমেই পড়তে চাই ডেইলি আমারদেশ.com দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম। তাদের এখন প্রধান শিরোনাম, যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে খামেনি। ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র যে সংঘাত, তারপর কবে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বেরিয়ে আসেন প্রকাশ্যে, তা নিয়ে একটা জল্পনা ছিল। এখন জানা যাচ্ছে তিনি বেরিয়ে এসেছেন। 13ই জুন ইসরায়েল আকস্মিক হামলা চালানোর পর 12 দিনের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম প্রকাশ্যে তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা জানায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে শিয়া মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ তারিখ ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী উদযাপনের সময় মসজিদে অনুরাগীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং অনুপ্রাণিত করছেন। এই বৃদ্ধ নেতা কালো পোশাক পরা 86 বছর বয়সী খামেনিকে মঞ্চে দেখা যায় এবং 1989 সাল থেকে ক্ষমতায় থাকা খামেনি গত সপ্তাহে একটা পূর্ব রেকর্ড করা ভিডিওতে বক্তব্য রাখেন এবং তার মানে আশুরার কোনো একটি উপলক্ষে কোনো একটি মসজিদে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে এবং অনুপ্রাণিত করতে বেরিয়ে এসেছিলেন খামেনি। আমার দেশ অনলাইনে এই খবরটি এখন প্রথম শিরোনাম হিসেবে আছে পত্রিকাটির অনলাইন সংস্করণে। এছাড়া আমার দেশ থেকে যে খবর পড়তে চাই সেটি হচ্ছে সুন্দরবন ভ্রমণে 3 মাসের নিষেধাজ্ঞা। 3 মাসের জন্য মাছ ধরা বন্ধ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে এই জানিয়েছে বন বিভাগ। মানে 1 জুন তো চলে গেছে। প্রতি বছর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। তবে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই সময় 1 মাস বাড়িয়ে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত করেছে বন মন্ত্রণালয়। এই 3 মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সুন্দরবন ট্যুর অপারেটররা বলেন 3 মাস সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় পর্যটনের সাথে জড়িত 10 সহস্রাধিক পরিবারের মানুষ দারুণ অর্থ সংকটে পড়বে। সে সাথে সরকারেরও রাজস্ব আয় কমবে। আমার দেশ পত্রিকায় এছাড়া শিরোনাম হয়েছে বিএনপি নেতা গিয়াস আকবর দ্বন্দ্বে 11 মাসে 6 খুন। চট্টগ্রামের রাউজানে গত 11 মাসে 8টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে 6টি হত্যাকাণ্ডই ঘটেছে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই, এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার অনুসারীদের দ্বন্দ্বে। রাউজানে সহিংসতা শুরু হয়েছে গত বছরের 28 আগস্ট থেকে এবং এরপর কতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সেই খবরটি চট্টগ্রাম ব্যুরো তৈরি করেছে ডেইলি আমারদেশ.com এ এবং তারা বলছে যে এই নিয়ে আসলে গত কয়েক মাসে 11 মাসে 6টি খুনের ঘটনা ঘটেছে এই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আর গোলাম আকবর খন্দকার অনুসারীদের দ্বন্দ্বে। প্রথম আলোর প্রধান খবর, কক্সবাজারে বৃষ্টি, সাগরের উত্তাল ঢেউ, তবু লাখো পর্যটকের ভিড় এবং টানা 3 দিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ চলছে। এর মধ্যে রোববার সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত সৈকতে নেমেছেন 75,000 পর্যটক। এখন কি মানে আমি জানি না যে কক্সবাজার সমুদ্র সৈকতটিও হয়তো কি বন্ধ করে দেওয়া হয় কিনা বা মানে এই পর্যটকরা নামা ঠিক হচ্ছে কিনা সেই বিষয়ে হয়তো এই প্রতিবেদনটি। সেখানে তারা লিখছে যে ভারী বর্ষণ ও সাগর প্রচণ্ড উত্তাল থাকায় বহু পর্যটক বুকিং বাতিল করেছেন। সৈকত ভ্রমণে এসেছেন তার মধ্যেই 3 দিনে 2 লাখ পর্যটক। কিন্তু এই মানে কক্সবাজারে পর্যটকরা যদি যাওয়াটা বিপজ্জনক হয় এ সময়ের আবহাওয়া, তাহলে সে সময় পর্যটকদের যাওয়া বন্ধ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা বা সৈকতে যাতে তারা নামতে পারেন, মানে কক্সবাজারে যাবেন কিন্তু হোটেল থেকে যদি কেউ উপভোগ করতে চান সমুদ্রের সৌন্দর্য বা হোটেলে থেকে একটা অবকাশ যাপন করতে চান, এর বাইরে সৈকতে বিভিন্ন পয়েন্টে নামা থেকে কেন বিরত রাখা যায় না
সেটা একটা প্রশ্ন বটে। সুগন্ধা পয়েন্টে সকাল 10টায় গিয়ে দেখা যায় বৃষ্টির মধ্যেও হাজার হাজার পর্যটক বালুচরে দাঁড়িয়ে উত্তাল সমুদ্র তার গর্জন উপভোগ করছেন। ঝুঁকি নিয়ে গোসলে নামতে নিষেধ করে বালুচরে একাধিক লাল নিশানা ওড়ানো হয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে উত্তাল সাগরে লোকে ঝাঁপ দিচ্ছেন। লাইফগার্ড কর্মীরা বাঁশি বাজিয়ে কিছু পর্যটককে কুলে তুলে আনতে সক্ষম হলেও অনেকে টিউবে গা ভাসিয়ে মাথা সমান পানিতে গিয়ে ঢেউয়ের সঙ্গে লড়ছেন। মানে কেন বাংলাদেশের এই যে সাধারণ মানুষ বা পর্যটকেরা এইটুকু দায়িত্ববান হবেন না, দায়িত্বপূর্ণ আচরণ করবেন না, সেটা যেমন প্রশ্ন, আমাদের এই সৈকত প্রশাসনিকভাবে এরকম ঝুঁকির সময়ে সম্পূর্ণত বন্ধ রাখা যায় কিনা এবং একটা নির্দিষ্ট সময়ে সেই সৈকতে নামা ওঠার বিষয়টি একটা একটা নিয়মের মধ্যে আনা যায় কিনা, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। কারণ পৃথিবীর বেশিরভাগ সমুদ্রেই কিন্তু লেখা থাকে যে কখন পর্যটকেরা নামতে পারবেন, কখন নামতে পারবেন না, এবং সকলে সেটা মেনে চলেন। এছাড়া প্রথম আলোতে খবর আছে যে বিএনপি সংস্কার বিরোধী, এটা একটা মহলের পরিকল্পিত অপপ্রচার, কথা বলেছেন ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ, কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস, এটা নিয়ে কোয়েশ্চেন করার কোনো সুযোগ নেই। বেচারা বিএনপি খুবই বিপদে পড়েছে। মানে একদিকে এনসিপি বলছে যে সংস্কার, জামায়াতে ইসলামী বলছে সংস্কার বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, এবং তারা যেসব সংস্কার চায় সেসব সংস্কার, কিংবা এনসিপি যে সংবিধানই বাতিল চাই, এগুলো সব কিছুর সঙ্গে বিএনপি একমত হতে পারছে না। কিন্তু তাদেরকে আবার ক্রমাগত জবাবদিহি করে যেতে হচ্ছে যে তারা সংস্কারের বিরুদ্ধে নয়, তারা সংস্কারের পক্ষেই আছে। কিন্তু তাদের যে মূল দাবি, নির্বাচনের দাবি, তা থেকে বাংলাদেশ ক্রমাগত আরও দূরে সরে যাচ্ছে। এছাড়া প্রথম আলোতে এই খবরটিও আছে যে সংসদে উচ্চকক্ষ কতটা ভারসাম্য আনতে পারবে। আইনসভার উচ্চকক্ষ একটা তৈরি করা, 2 কক্ষের সংসদ তৈরি করা নিয়ে কিন্তু ঐকমত্য কমিশনে বড় ধরনের আলোচনা হচ্ছে। আইনসভার উচ্চকক্ষ হবে অতিরিক্ত তত্ত্বাবধায়নমূলক একটি স্তর, এটি সংসদের নিম্নকক্ষের সরকারি দলের নিরঙ্কুশ আধিপত্য ও একচ্ছত্র ক্ষমতা কমাবে, এমন চিন্তা থেকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। কিন্তু সংসদের উচ্চকক্ষ গঠন হয়ে গেলেই ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে যাবে তা নয়, বরং এটি নির্ভর করবে কোন পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন হবে, উচ্চকক্ষের ক্ষমতা কেমন থাকবে সেটার ওপর। আর আপনারা তো জানেনই যে বিএনপি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনেও রাজি হয়নি, আর জামায়াতে ইসলামী, এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু চাইছে যে 2 কক্ষেই নির্বাচন যাতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে হয়। বিবিসি বাংলার প্রধান খবর, জুলাই সনদ কি, কেন, সেটি নিয়ে এত আলোচনা। নিশ্চয়ই আবারও কথা হয়েছে, জুলাই সনদ আনতে হবে, এনে সংবিধান বাতিল করতে হবে। এনসিপি জুলাই পদযাত্রা থেকে ক্রমাগত সে কথা বলছে। এখন বিবিসি বাংলা লিখছে, সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন গত কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনার পরেও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা যায়নি। এমনকি যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়নে গণভোট নাকি সংসদ নির্বাচন, সেই বিতর্কও এখন সামনে এসেছে। ঐকমত্য কমিশন শিগগিরই দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার আশা করছে। তবে জুলাই সনদ আসলে কি, কেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য, এসব প্রশ্ন এখন আলোচনায় আসছে। জুলাই সনদ কি, বিবিসি লিখছে, গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই সনদ হলো একটা প্রতিশ্রুতি। সংস্কার কমিশনগুলো যে প্রস্তাব দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে ওই সনদে। রাজনৈতিক ঐকমত্য নিয়ে যে প্রশ্ন আছে সেই কথাটিও ব্যাখ্যা করেছে বিবিসি বাংলা তাদের এই প্রতিবেদনে। সংস্কার প্রশ্নে সমালোচনার মুখে বিএনপি, জবাবে যা বলছেন নেতারা। বিবিসি বাংলা এই খবরে লিখছে যে
যেটা পড়ছিলাম যে বিএনপি বলছে একটা মহল ও চক্র বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও সমর্থকদের সমন্বয়ে গড়া এবি নেতা বিএনপির নাম উল্লেখ করে বলেছিলেন, বেশিরভাগ দলের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও কোনো একটা জায়গায় গিয়ে সেটি ঠেকে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, জনভিত্তি ধরে রাখার কৌশল হিসেবে বিএনপি সংস্কার চায় বললেও অনেকগুলো বিষয় নির্বাচিত সরকার করবে বলে তারা বলছে, যেগুলো পরে আর হবে কিনা তা নিয়ে উদ্বেগ আছে অনেকের মধ্যে। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ বলছেন যে সামনের নির্বাচনে বিএনপি ভালো করবে মনে করে অনেকে সম্মিলিতভাবে এই বিষয়টি ঘিরে অপপ্রচার চালাচ্ছে, যাতে করে দলটিকে নির্বাচনে বিপাকে ফেলা যায়। সেজন্যই হয়তো বিএনপি উদ্বিগ্ন হয়ে নিজের অবস্থান পরিষ্কার করছে।